প্রথমেই জানাবো, ভেনেজুয়েলার পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠছে ইরাক যুদ্ধের ছায়া। রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক চাপ এবং বিদেশি হস্তক্ষেপের আশঙ্কায় নতুন করে উদ্বেগ বাড়ছে লাতিন আমেরিকার এই দেশটিতে। এরপর জানাবো, ইরানে চলমান অস্থিরতার মধ্যেই এবার রাজপথে প্রতিরোধ মিছিলে অংশ নিলেন দেশটির প্রেসিডেন্ট। সরকারপন্থী কর্মসূচির মাধ্যমে শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে তেহরান। আরও জানাবো, নতুন বছরের শুরুতেই বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে ভারত। অর্থনৈতিক ও কৌশলগত কয়েকটি ইস্যুতে চাপে রয়েছে নয়াদিল্লি, জানিয়ে বাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আলোচনা। এদিকে সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশের ভেতরে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আরও থাকছে, ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সবশেষে জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছে ইরান। উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে তেহরান। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইরানে চলমান অশান্তির জন্য কে দায়ী তা কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ বাংলাদেশ। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভেনেজুয়েলায় ইরাক যুদ্ধের ছায়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিজয় উল্লাস দেখিয়েছেন তা যেন অতীতেরই পুনরাবৃত্তি। 2003 সালে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেন গ্রেফতারের পর ঠিক এমনই আত্মবিশ্বাসী ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন বলা হয়েছিল যুদ্ধ প্রায় শেষ, কিন্তু বাস্তবে সেই জয় ইরাককে ঠেলে দিয়েছিল দীর্ঘ অস্থিরতা, সহিংসতা ও ধ্বংসের দিকে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় ট্রাম্পের বর্তমান নীতিতে সেই একই ভুলের পুনরাবৃত্তি স্পষ্ট। সোমবার দ্য গার্ডিয়ানের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 3 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন মার্কিন বাহিনী অভিযানে মাদুরোকে আটক করেছে এবং তাকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন ভেনেজুয়েলার অন্য রাজনৈতিক ও সামরিক নেতারাও লক্ষ্যবস্তু হতে পারেন। ট্রাম্পের ভাষায়, মাদুরোর পতনের মাধ্যমে ভেনেজুয়েলার মানুষ আবার মুক্ত হয়েছে। তবে প্রশ্ন উঠছে, একজন শাসককে সরালেই কি একটি দেশ প্রকৃত অর্থে মুক্ত হয়? ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এই বিষয়ে ভিন্ন কথা বলে। সাদ্দাম হোসেনকে সরানোর পর যুক্তরাষ্ট্রের কাছে দেশটি পরিচালনার স্পষ্ট কোনো পরিকল্পনা ছিল না। ফলে ইরাকের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে, নিরাপত্তাহীনতা বাড়ে এবং বিদ্রোহ ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। বহু বছর ধরে ইরাক অস্থির থাকে আর যুক্তরাষ্ট্রকে গুনতে হয় বিপুল অর্থ ও প্রাণহানি। ভেনেজুয়েলায়ও বর্তমানে একই আশঙ্কা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরের রাজনৈতিক বিভাজন ও সহিংসতার সম্ভাবনাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। মাদুরো সমর্থিত চাভিস্তা গোষ্ঠীর হাতে রয়েছে সশস্ত্র মিলিশিয়া, যারা রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় সক্রিয়। ক্ষমতার শূন্যতা তৈরি হলে এই শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ বাড়তে পারে, যা দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। আরেকটি বড় প্রশ্ন হল তেল। ট্রাম্প বারবার বলেছেন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও পুনর্গঠনের খরচ উঠে আসবে। ইরাক যুদ্ধের সময়ও এমন আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে জীর্ণ তেল অবকাঠামো, নিরাপত্তাহীনতা ও বিনিয়োগের অভাবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য $3 ট্রিলিয়ন বোঝা হয়ে দাঁড়ায়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও তেল উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে এবং অবকাঠামো পুনর্গঠনে বিপুল বিনিয়োগ প্রয়োজন। সমালোচকদের মতে ট্রাম্পের ঘোষণায় ভেনেজুয়েলার তেল আয়ের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে আরও বিতর্কিত করে তুলেছে। এতে মানবিক সহায়তা বা গণতন্ত্র প্রতিষ্ঠার যুক্তির বদলে অর্থনৈতিক স্বার্থই মুখ্য হয়ে উঠছে। সব মিলিয়ে মাদুরোকে আটক করা ট্রাম্পের জন্য তাৎক্ষণিক রাজনৈতিক সাফল্য হতে পারে, কিন্তু ইতিহাস বলছে এমন দ্রুত জয় অনেক সময় দীর্ঘমেয়াদী সংকটের সূচনা করে। ইরাকের অভিজ্ঞতার সামনে রেখে বিশ্লেষকরা সতর্ক করছেন, ভেনেজুয়েলায় ভুল পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও দেশটির জনগণ উভয়কেই এর চড়া মূল্য দিতে হতে পারে। এবার রাজপথে প্রতিরোধ মিছিলে ইরানের প্রেসিডেন্ট। ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশাল সরকারপন্থী সমাবেশে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টানা সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার 12 জানুয়ারি ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থীরা সমাবেশ করেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে রাজধানী তেহরানের এক বড় সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। ওই সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মিছিল
মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে, জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। 2 সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানাতেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়। সমাবেশের পাশাপাশি প্রেসিডেন্ট দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ নিরসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তার সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত, তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন যেন দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে। এর আগেও চলমান বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি দেশ জুড়ে টানা 2 সপ্তাহের সহিংসতার প্রেক্ষাপটে দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। রোববার 11 জানুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং অর্থনৈতিক সংকট কাটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য অর্থনৈতিক সমস্যার সমাধান হলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ মুদ্রার পতনে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায়। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হলেও ধীরে ধীরে আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মানুষের উদ্বেগ বাস্তব, আমাদের উচিত তাদের সঙ্গে বসা এবং দায়িত্ব থাকলে সমস্যার সমাধান করা। তবে আরও বড় দায়িত্ব হল কিছু দাঙ্গাবাজ যেন পুরো সমাজকে ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা। তিনি আবারও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং জনগণকে তথাকথিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের থেকে দূরে থাকার আহ্বান জানান। আল জাজিরার মতে 2022-23 মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল তারপর এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। বছরের শুরুতে বড় ধাক্কা খেল ভারত। মহাকাশ অভিযানে বছরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর PSLV-C62 মিশন তৃতীয় ধাপে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রয়টার্স জানিয়েছে, PSLV রকেটের সফল উৎক্ষেপণ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে 15টি স্যাটেলাইটই হারিয়ে গেছে। সোমবার 12 জানুয়ারি সকালে দেশটির শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটগুলো। তবে কক্ষপথে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারায় রকেট। এর ফলে এই উপগ্রহবাহী রকেটে থাকা 15টি উপগ্রহই হারিয়ে যায়। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, 260 টনের PSLV ভারতীয় সময় সকাল 10:17 আকাশে ওঠে। প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই শেষ হয়, কিন্তু তৃতীয় ধাপ জ্বলে ওঠার পরই বাধে বিপত্তি। হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরোর সঙ্গে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। 2025-এর PSLV-C61 ব্যর্থ হয়েছিল। গত 8 মাসের মধ্যে এটি PSLV-র দ্বিতীয় ব্যর্থতা। এটি 90% বেশি সাফল্যের হার নিয়ে থাকা এই রকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করল। ইসরোর চেয়ারম্যান V নারায়ণন বলেছেন, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিকই ছিল। তারপর ঘূর্ণন গতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্দিষ্ট পথভ্রষ্ট হওয়া লক্ষ্য করা যায়। আমরা তথ্য বিশ্লেষণ করছি, পরে বিস্তারিত জানানো যাবে। সরকারপন্থী মিছিল বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, তারা খুব ভালো কাজ করেছে এবং বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল। খামেনি আরও বলেন, ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা এবং পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে। তিনি যোগ করেন, এটি ছিল আমেরিকান রাজনীতিবিদদের জন্য একটি সতর্কবার্তা যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের ওপর ভরসা না করে। এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটাই কমে এসেছে। রাজধানী তেহরান সহ বড় ও ছোট শহরের শত শত হাজার মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নেয়। তেহরান থেকে সাংবাদিক তৌহিদ আসাদি জানান, অনেকের সংহতি এবং ঐক্যের ডাকের জবাবে রাস্তায় নেমেছেন। তিনি বলেন, এই উপস্থিতি আন্তর্জাতিক পর্যায়েও একটি বার্তা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আসাদি বলেন, আজ মানুষের উপস্থিতি দেশের ভেতরে ও বাইরে রাষ্ট্রের প্রতি সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত। তিনি আরও বলেন, এতে করে নিরাপত্তা জোরদারের বিষয়ে সরকার আরও কঠোর হতে পারে বলে মনে করছেন অনেকে, বিশেষ করে যেসব বিক্ষোভ পরে সহিংস হয়ে ওঠে সেগুলোর ক্ষেত্রে। ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, কেন্দ্র রাজ্য সংঘাত নতুন মাত্রায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে তদন্তে বাধা দিয়েছেন এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন প্রমাণ সরিয়ে নিয়েছেন। এই ঘটনাকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক টানাপোড়েন আরও তীব্র আকার নিয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইডির দাবি অনুযায়ী তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্তকারী কর্মকর্তাদের কাজকর্মে সরাসরি হস্তক্ষেপ করেন। সংস্থার অভিযোগ, তল্লাশি চলাকালেই আইপ্যাকের দফতর থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস মুখ্যমন্ত্রী নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে যান, যা তদন্ত প্রক্রিয়াকে গুরুতরভাবে প্রভাবিত করেছে বলে দাবি করা হচ্ছে। ইডির মতে, এই ঘটনাটি শুধু তদন্তে বাধা নয়, বরং কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার সাংবিধানিক কর্তৃত্বের প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই অভিযোগ নতুন নয়। এর আগেই একটি ঘটনার প্রেক্ষিতে ইডি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল। তবে বিষয়টির গুরুত্ব ও প্রভাব বিবেচনায় এবার সরাসরি ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। ইডির বক্তব্য, একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন ভূমিকা তদন্তের স্বচ্ছতা এবং আইনের শাসনের প্রশ্নে গুরুতর দৃষ্টান্ত তৈরি করতে পারে, তাই বিষয়টি সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। আইন বিষয়ক ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে ইডি স্পষ্টভাবে দাবি করেছে যে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে দিয়ে স্বাধীন তদন্ত করানোর নির্দেশ দেওয়া হোক। সংস্থার যুক্তি, যেহেতু অভিযোগের লক্ষ্যবস্তু একজন মুখ্যমন্ত্রী, তাই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আলাদা কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে অনুসন্ধান জরুরি। একই সঙ্গে ইডি কলকাতা হাইকোর্টেও এই বিষয়টি তোলে। সেখানে সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, তল্লাশির সময় আইপ্যাকের দফতর থেকে মুখ্যমন্ত্রী যে নথি ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, সেগুলো অবিলম্বে তদন্তকারী সংস্থার কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হোক। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আগামী 14 জানুয়ারি নির্ধারিত রয়েছে, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারও এই মামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। নবান্নের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। ক্যাভিয়েটে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্য সরকারের বক্তব্য না শুনে যেন কোনো একতরফা আদেশ বা সিদ্ধান্ত না দেওয়া হয়। রাজ্য সরকারের আইনজীবীদের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কেন্দ্রীয় সংস্থার ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ। ঘটনার পেছনের প্রেক্ষাপট আরও গভীর। ইডির তথ্য অনুযায়ী গত 8 জানুয়ারি আইপ্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি চালানো হয়। সংস্থার দাবি, একটি কয়লা পাচার ও অর্থ পাচার সংক্রান্ত মামলার তদন্তে আইপ্যাকের সঙ্গে আর্থিক লেনদেনের কিছু যোগসূত্রের তথ্য পাওয়া গেছে। সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিত হওয়া এবং পরবর্তী সময়ে নথি ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেন্দ্রীয় শাসক দল ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়। কেউ কেউ একে তদন্তের সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করছেন, আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি যা করেছেন তা সম্পূর্ণ সঠিক এবং আইনসম্মত সিদ্ধান্ত। তার দাবি, আইপ্যাক একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা এবং সেখানে দলের স্বার্থ সংশ্লিষ্ট নথি থাকতে পারে। সেই কারণেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং দলীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করা হলেও তিনি ভয় পান না এবং লড়াই চালিয়ে যাবেন। এই ঘটনার ফলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দেশের ফেডারেল কাঠামো ও সাংবিধানিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে। আদালত কিভাবে এই অভিযোগগুলো দেখছে, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় কিনা এবং নথি ফেরত দেওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত আসে, তার উপর নির্ভর করবে এই মামলার ভবিষ্যৎ গতিপথ। একই সঙ্গে এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য সরকারের ক্ষমতার সীমা নিয়েও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ কতটা প্রমাণিত হবে, আর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কি এই কেন্দ্র রাজ্য সংঘাতকে নতুন কোনো মোড়ে নিয়ে যাবে? আপনার মতে একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার এমন অভিযোগ দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার জন্য কী বার্তা দেয়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনও খোলা। সহিংস বিক্ষোভের মধ্যেই অবস্থান স্পষ্ট করল ইরান।
ইরানে চলমান সহিংস বিক্ষোভ ও অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে তেহরান। ইরানের সরকার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগের পথ এখনও উন্মুক্ত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে। কূটনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের মধ্যেও আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি, এমন ইঙ্গিতই দিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 12 জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক ব্রিফিংয়ে জানান, যখনই প্রয়োজন হয় তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিন্ন ভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। তার ভাষায়, কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ করা হয়নি। পরিস্থিতির গুরুত্ব এবং প্রয়োজন বিবেচনায় বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। ইসমাইল বাঘাই আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। তিনি বলেন, এই যোগাযোগ সবসময় প্রকাশ্যে নাও হতে পারে, কিন্তু যখন প্রয়োজন হয় তখনই তা কার্যকর করা হয়। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক না হলেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে নেই। এছাড়াও তিনি উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের মাধ্যমেও যোগাযোগ চালু রয়েছে। বহু বছর ধরেই সুইজারল্যান্ড এই দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের একটি নির্ভরযোগ্য চ্যানেল হিসেবে কাজ করে আসছে। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতেও সেই পথ ব্যবহার করা হচ্ছে বলে জানান ইরানের এই মুখপাত্র। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু বিষয় উত্থাপন করা হয়েছে, কিছু ধারণা সামনে আনা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান এমন একটি রাষ্ট্র যারা কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, কূটনৈতিক সমাধানের পথ ইরানের কাছে এখনও গুরুত্বপূর্ণ এবং আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে আগ্রহী তেহরান। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন ইরানের এই মুখপাত্র। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে যে বার্তাগুলো আসছে সেগুলো অনেক ক্ষেত্রে বিরোধপূর্ণ। তার দাবি, এসব বার্তা বিশ্বাসযোগ্যতার অভাব প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। একদিকে আলোচনা ও যোগাযোগের কথা বলা, অন্যদিকে চাপ ও হুমকির ভাষা ব্যবহার, এই দ্বৈত নীতি সংকট আরও ঘনীভূত করছে বলে মনে করছে তেহরান। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের অভ্যন্তরে সহিংস বিক্ষোভ, রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপ একসঙ্গে বাড়ছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের বর্তমান নেতৃত্বের ওপর চাপ অব্যাহত রেখেছে। মানবাধিকার, আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচি সব মিলিয়ে সম্পর্ক এখনও অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। এর আগের দিন রবিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারে এবং একই সঙ্গে তিনি ইরানের বিরোধী শক্তিগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছেন। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে কোন পথে এগোতে চায়, সংলাপ নাকি চাপের রাজনীতি। ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের বর্তমান নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন। তার এই মন্তব্য ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার সম্ভাবনা খোলা রাখলেও অন্যদিকে কঠোর অবস্থান থেকেও সরে আসেনি। এই দ্বৈত অবস্থান নিয়েই ইরানের পক্ষ থেকে বারবার আপত্তি তোলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অবিশ্বাস, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক সংঘাতের মধ্যে আবদ্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যোগাযোগের পথ খোলা থাকার ঘোষণা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তব কোনো অগ্রগতি হবে কিনা তা নির্ভর করবে দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর। বিশেষ করে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল এই সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, সহিংস বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখার মাধ্যমে ইরান কি সত্যিই কোনো কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চাইছে, নাকি এটি শুধুই কৌশলগত বার্তা? আপনার মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যোগাযোগ কি ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক করার পথে কোনো বাস্তব পরিবর্তন আনবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।